রাজনীতিতে গুরুত্ব হারালেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক। এখনো ব্যর্থ চেষ্টা করছেন একটু লাইমলাইটে আসার, কিন্তু কোনো কাজ হচ্ছে না। দেখেন, ইশরাক সাহেব মনে মনে অনেক কষ্ট, আমরা জানি। তার কথার মধ্যে সেই মনোকষ্ট ফুটে ওঠে, তার কথার মধ্যে আগের জোশ আসে না। কারণ তিনি যে নাকানি চুবানি খেয়েছেন, যেভাবে অপমানিত হয়েছেন, যেভাবে ধরা খেয়েছেন, যেভাবে ধৈর্যে হয়েছেন, এতে তরুণ প্রজন্ম এখন তাকে দেখলে হাসে। তিনি এখন ট্রলের যোগ্য। কি হয় কবরে যাব, নইলে শপথ করব, শপথ না পারলে নিজে নিজে শপথ করব। কত কিছু, 70টা তালা দেওয়া, কত ঘটনা, কান্না কাটি। ওই একবার দৌড় দিয়ে ব্যাঙের মতো লাফাইতে লাফাইতে যমুনার সামনে যায়, এরপরে শাহবাগে, এরপরে আবার নগর ভবনে, আবার দুই গ্রুপে গাঞ্জার ভাগাভাগি নিয়ে মারামারি করে শেষ পর্যন্ত তালা খুলে বাড়ি চলে যাও। এবং শেষে যাওয়ার সময় নাকি মাইর খেয়ে গেছে, তার ভাষ্য মতে মাইর খেয়ে গেছে, যদি মারামারিটা নিজেদের দুই গ্রুপে হয়েছে। ইশরাকের কোনো দাম নাই এখন রাজনীতিতে। রাজনীতিতে ইশরাক মানে হাসির পাত্র, যে ধৈঞ্চা, যে বলে যে হয় কবরে নইলে শপথ, নিজে নিজে শপথ করবো, আসলে কিছুই হয় না। আর ইশরাকের শপথ করাটাকে এখন মানুষ বানিয়েছে শিবিরের সাথী শপথ করা বা সদস্য শপথ করা। শিবিরের ছেলেরা মিম বানায়, আমি শিবিরের সাথী শপথ নেব, সদস্য শপথ নেব, আমি নিজেই দায়িত্বশীলে পড়াবেন নাকি, না আমি নিজেই সাথী হিসেবে কাজ শুরু করে দেব। ইশরাক রাজনীতিতে গুরুত্ব হারিয়েছেন। দেখেন, পরাজিত শক্তির কোনো গুরুত্ব থাকে না। ইশরাক পরাজিত শক্তি। কিভাবে পরাজিত? এই যে ইশরাকের চূড়ান্ত পরাজয় হয়েছে। নগর ভবন কেন্দ্রিক আন্দোলন করে কচু নিয়ে তারপরে বাড়ি গেছেন, কিচ্ছু পান নাই। কোথায় তার মেয়র পদে শপথ নেয়? অনেক দূর এগিয়েছিলেন, গেজেট টেজেট নিয়েও শেষ পর্যন্ত বসতে পারলেন না। মান সম্মান আছে কোনো? রাস্তায় বের হন কোন মুখ নিয়ে? তো পরাজিত শক্তি ঘুরে দাঁড়াতে পারে না, এটা বাস্তবতা। তো ইশরাক হচ্ছে পরাজিত শক্তি। টোটাল বিএনপি পরাজিত না হলে ইশরাক পরাজিত শক্তি। এই সরকারের আমলে ইশরাক এত চেষ্টা করেও যেটা পারলেন না, বোঝা গেল যে ইশরাক কোনো কিছুই পারবেন না, তার কোনো সক্ষমতা নেই। এই পরাজিত শক্তি ইশরাক এখন ব্যর্থ চেষ্টা করছেন আবারও দৃশ্যপটে ফেরার। কিছুদিন চুপচাপ ছিলেন, বিএনপি নেতাদের প্রতি কষ্ট পেয়েছেন জানি, কারণ বিএনপি দলীয়ভাবে ইশরাককে ঘরে পাঠিয়ে দিয়েছে লন্ডন বৈঠকের পর। কিন্তু লন্ডন বৈঠকও টিকলো না, আর ইশরাকও ধৈর্য হয়ে চলে গেল। এখন আবার আসবেন সম্ভব না। সাধারণ জনগণ ইশরাকের ডাকে আগেও কেউ সাড়া দেয়নি, ভবিষ্যতেও দিবে না। ট্রলের শিকার হবেন। কিন্তু দুঃখজনক হলে সত্য, সেই ইশরাক এখন আওয়ামী লীগের সুরে কথা বলছে, যেটা খুবই দুঃখজনক। আওয়ামী লীগের পক্ষে কথা বলছে। সাদেক হোসেন খোকার ছেলে হতাশা থেকে ধৈর্য হয়ে, যে হতাশাগ্রস্ত হয়ে শেষ পর্যন্ত আওয়ামী লীগের পক্ষে বলবে, এটা আমরা প্রত্যাশা করিনি। যে আমরা ভেবেছিলাম যে ইশরাক সাহেব সাদেক হোসেন খোকার ছেলে, কষ্ট পেলে প্রয়োজনে বাসায় বসে থাকবেন, কিন্তু ক্ষোভ থেকে আওয়ামী লীগের পক্ষ নেবেন এটা আমরা আশা করিনি। কিন্তু আওয়ামী লীগের পক্ষও নিয়েছে। কিভাবে নিয়েছে আমি দেখিয়ে দিই। দেখেন, ইশরাকের একটা বক্তব্য, যেখানে মব দেখবেন সেখানেই উচিত শিক্ষা দেবেন ইশরাক। এখন এই যে মব, এই পরিভাষাটা হচ্ছে আওয়ামী পরিভাষা। তা আওয়ামী লীগের ন্যারেটিভ, এদের কোনো মেধা আছে? ইঞ্জিনিয়ারিং করেছে কিন্তু পলিটিক্যাল সায়েন্স তো পড়েন নাই। আরে ভাই, আপনার পরিভাষা আপনি নিজে আবিষ্কার করেন। আচ্ছা, আর মব যে হয় বাংলাদেশে, মব হয়, আর আমরা মবের পক্ষে। মব জিনিসটা, মব নেগেটিভলি বলেন আওয়ামী লীগ, ভারতীয় মিডিয়া, সেটা নিয়েছে ইশরাক। এটা দুঃখজনক। দ্বিতীয় কথা হচ্ছে, যেসব জায়গায় মব হয়, বলা হয়, সেই মবটা কার বিরুদ্ধে হয়? সেটা আওয়ামী লীগের বিরুদ্ধে হয়। যেমন আওয়ামী লীগের সিইসির বিরুদ্ধে হয়েছিল, অথবা সেই বিচারপতি মানিকের বিরুদ্ধে হয়েছিল। বিএনপির কারো বিরুদ্ধে তো মব হয় না। তাহলে কি বোঝা বলে? এই মব হয় যেখানেই মব, সেখানে উচিত শিক্ষা দেবেন। এর মানে কি, আওয়ামী লীগকে কেউ ধরলে আমরা আওয়ামী লীগের পক্ষে নিব, এটা বুঝিয়েছেন। আরো সুনির্দিষ্টভাবে আওয়ামী লীগের পক্ষ নেওয়ার মতো আলামত ইশরাকের বক্তব্যে আছে, আমি আসছি সেদিকে। তো এই যারাই দেখবেন যে এই মবের বিরুদ্ধে কথা বলে, বুঝবেন যে তারাই হচ্ছে আওয়ামী ন্যারেটিভ গ্রহণ করেছে, ভারতের সাথে যোগাযোগ আছে। ওটা ভারতের বুদ্ধিজীবীরা শিখিয়ে দেয়, তারপরে সেটা বলে যে তোমরা মবের বিরোধিতা করো। এখন সামনে চুপটুকে জয় বাংলার আন্দোলন, আরো এরকম টুকটাক আন্দোলন হবে, তখন সেটাকে বিএনপি ও মব বলে প্রতিহতের চেষ্টা করবে। এই কারণে আর দেখবেন যে আওয়ামী লীগ বিএনপি একসাথে মাঠ নামার চেষ্টা করবে অদূর ভবিষ্যতে।
কিন্তু মজার বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ কখনোই মাঠে নামতে পারবে না, আর একসাথে মাঠে নামলে একসাথে দোলাই খাবে, কিচ্ছু করতে পারবে না। আরো শুনুন, এই মব 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 জিকির করার কারণে এই ফজু পাগলা রুমিন ফারহানাদের কাতারে চলে গেলেন ইশরাক। ইশরাক সাহেব বিএনপির জিয়াউর রহমান এবং খালেদা জিয়া পন্থীদের মধ্যে ছিলেন, কিন্তু না, জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধ পন্থীদের মধ্যে ছিলেন ইশরাক, কিন্তু এখন নেই। এখন ইশরাক সাহেব রুমিন ফারহানা এবং ফজু পাগলা আর কাতারে চলে গেলেন এই মব মব বলে। বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, যেখানে মব দেখবেন সেখানে উচিত শিক্ষা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেবেন। আচ্ছা, মবের বিরুদ্ধে যদি মব করা হয় ওটা কি মব না? যেখানে মব দেখবেন সেখানে উচিত শিক্ষা দেবেন, মানে এক মবের বিরুদ্ধে আর এক মবের ডাক দিচ্ছে। তাহলে বুঝুন যে ইশরাকের মেধা কত দূর, জ্ঞান আছে। এই ছেলে আসলে কি বুঝে কিছু? বলছে যেখানে মব দেখবেন সেখানেই উচিত শিক্ষা দিয়ে বাড়িতে। আরে ভাই, এখানে আপনি যদি মবের বিরুদ্ধেই হতেন তাহলে কি বলতেন? যেখানে মব দেখবেন সেখানেই পুলিশ কিংবা সেনাবাহিনীকে খবর দিয়ে তাদেরকে ধরিয়ে দিবেন। কিন্তু আপনি নিজেই যদি মব প্রতিহত করেন তাহলে আপনি নিজেই তো মব করলেন। এর মানে ইশরাককে কেউ শিখিয়ে দিয়েছে যে বাবা তুমি মবের বিরুদ্ধে বলো, কিন্তু মবের বিরুদ্ধে বলতে যে আরেক মবের সমর্থন করে ফেলেছে, এটা আবার ইশরাক সাহেব বোঝেন নাই, ব্রেইন অতদূর কাজ করেনি। হতাশা থেকে ব্রেইন কাজ করে না, কারণ যে নাকানি জীবনী খেয়েছেন নগর ভবনে, মান সম্মান তো নাই, এখন এরকম হতাশা আপনার মধ্যে ঢুকেছে। মবের বিরুদ্ধে বলতে যে তিনি মবের ঘোষণা দেন, হলো কিছু। যে বলে রাজনীতি করি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে, ভারতের আগ্রাসন বিরোধী। আপনি ভারতের কেউ শিখিয়ে দিয়েছে সেই কথাই তো এতক্ষণ বললেন, আপনি কিসের ভারতের আগ্রাসন বিরোধী রাজনীতি করেন? অন্য যে কোনো দেশ, সেটা পাকিস্তান হোক, আমেরিকা হোক, চায়না হোক, রাশিয়া হোক, তাদের আমরা থোড়াই কেয়ার করি, আমরা চাই সবার আগে বাংলাদেশ। এগুলো ফাউল স্লোগান। বিএনপি এখন ভারতের দালাল, তারা ভারতের কুলে উঠেছে। ইশরাক হোসেন বলেন, আমাদের নেতার ব্যাপারে যখন কটূক্তি করা হবে অবশ্যই সেটা বাংলাদেশের কোটি মানুষের বুকে দাগ কাটবে। হ্যাঁ, রাইট, এটা ঠিক। কোটি বলতে মানে তাদের সমর্থক যারা। তবে এটা ধৈর্যের সাথে এটা মোকাবেলা করা কিংবা হজম করাটার মধ্যেই জ্ঞানীর পরিচয়। রাজপথে নামলে আপনাদের নেতার প্রতি কটূক্তি বাড়বে কিংবা মানুষের ক্ষুব্ধ হবে। বাংলাদেশে থাকেন, দেখেন এই পয়েন্টটা দেখেন, বাংলাদেশে থাকেন, বাংলাদেশের মাটিতে থাকেন, কোন জেলার মানুষ সেন্টিমেন্ট কি, কোন জেলার মানুষ কোন কথা বললে কিভাবে রিয়াক্ট করতে পারে, এগুলো আপনারা জানেন না। রাজনীতি অনেক দূরের কথা, আপনাদের প্রাইমারি স্কুলে পাঠানো দরকার। এই কথার অর্থ কি জানেন? যে আপনারা বাংলাদেশে থাকেন, গোপালগঞ্জ জেলায় মুজিববাদের বিরুদ্ধে মুজিববাদ মুর্দাবাদ এইসব স্লোগান দিলে যে তারা কিভাবে রিয়াক্ট করবে এটা বুঝেন নাই, সেখানে গেছেন কেন? বুঝতে পারছেন ইঞ্জিনিয়ার এটা কোথায় নেমেছে? এখন গোপালগঞ্জবাসীর আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছে, এটা দুঃখজনক। জামাত ইসলামী ও চরমোনায়ের অসাধারণ রাজনীতি, যার ফলে মুহূর্তেই মানুষ দলে দলে বিএনপির পক্ষ ত্যাগ করে জামাত চরমোনাই বলয়ে আসছে, ঘটনা ঘটে গেছে। দর্শক, প্রথম ইসলামী আন্দোলন বাংলাদেশে একটা মহাসমাবেশ করেছে সোহরাওয়ার্দী উদ্যানে, সেখানে বিএনপির সাজানো সংসদ খান খান হয়ে গেছে। বিএনপির দীর্ঘদিনের পালিত মিত্র আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ ত্যাগ করে জামাত চরমোনাই বলয়ে এসেছে। যেমন ভিপিনুল, অনেকে পিপিনুল বলেন এখন, এই পিপিনুল কিংবা ভিপিনুল বিএনপির পক্ষে ছিলেন। বিএনপি তাকে চিঠি দিয়েছিল, তারেক রহমানের সাথে ভালো সম্পর্ক ছিল, নমিনেশনের নিশ্চয়তা দিয়েছিল 2টা আসনে, কিন্তু না, আনুষ্ঠানিকভাবে বিএনপির বলয় থেকে বের হয়ে এসেছে চরমোনাইয়ের মহাসমাবেশে যোগদানের মাধ্যমে। তার মানে বিএনপির সংসার ভেঙে গেছে। বিএনপির যে অনেকগুলো স্ত্রী একটা একটা চলে যাচ্ছে, বিধবা হয়ে যাচ্ছে, বিএনপি নাই, কেউ থাকছে না। এরপরে এবি পার্টিও কিন্তু বিএনপির ক্লোজ মিত্র ছিল, যদি এবি পার্টি এখন রাজনীতিতে বেকায়দায় পড়েছে। একদিকে জামাত তাদের দাওয়াত দেয় না, জামাতের সাথে আসাটাও তাদের জন্য কঠিন, তাদের রাজনীতি থাকে না, আবার বিএনপির পক্ষ ত্যাগ করে এসেছে, তাহলে তারা কি করবে? এই জায়গাটায় তারা এখন বেকায়দায়। পিআর সিস্টেম এগুলো পক্ষ না নিয়ে বিএনপির সাথে লেগে থাকতে পারলে তাদের জন্য ভালো হতো। যেহেতু এবি পার্টির জন্য জামাত বিরোধিতা করতে হবে, জামাত বিরোধিতা না করলে এবি পার্টির রাজনীতি থাকে না, জামাতের সাথে জোট করলে এবি পার্টির রাজনীতি থাকে না। আবার জামাত কখনোই এবি পার্টির সাথে পিসফুল কোএক্সিস্টেন্সে যাবে না, কারণ জামাত ভেঙে ওই দল প্রতিষ্ঠিত হয়েছে, এই দলকে জামাত কখনো স্বাভাবিকভাবে স্বীকৃতি নিবে না। থার্ড পার্টির আমন্ত্রণের পাশাপাশি বসবে। আর এবি পার্টি ঠিকই জামাতকে দাওয়াত দেয় কিংবা দিবে, কিন্তু জামাত কখনো এবি পার্টিকে দাওয়াত দিবে না, কিংবা এবি পার্টির দাওয়াতে জামাত আলাদাভাবে যাবেও না। এটা জামাতের এস্টাবলিশড প্রিন্সিপাল, যারা জানেন না তাদের জন্য জানাচ্ছি। যেমন এবি পার্টির ইফতার মাহফিলেও জামাত যায় না, কিংবা এবি পার্টির
জামাতের ইফতার মাহফিলে এবি পার্টিকে দাওয়াতই দেয় না। জামাত সবাইকে মহাসমাবেশে দাওয়াত দিলে এবি পার্টিকে দাওয়াত দেয় না। এই জায়গায় এবি পার্টি কিছুটা বেকায়দায় এখন। যাই হোক, সে এবি পার্টি বিএনপির সাথে সংসার ছেড়ে এসেছে। এরকম আরো অনেক ছোট ছোট দল যারা বিএনপির পক্ষে ছিল, বিএনপির ক্রয়কৃত, তারা এখন বিএনপিতে নাই, তারা চলে এসেছে। এখন জামাত চরমনাইয়ের পক্ষের শক্তিতে গণজোয়ার, যার ফলে বিএনপি এখন বহিষ্কার করে তাদের লোকজনদেরকে। শুধু তাদের দলীয় নেতাদেরই বহিষ্কার করে না জামাত চরমনাই বলায় যাওয়ার কারণে, তাদের জোটের মিত্রদেরকেও এখন বহিষ্কার করে। বহিষ্কারের কত ধরন যে আছে আপনারা শুনেছেন, দল থেকে বহিষ্কার করে, এখন আবার জোট থেকেও বহিষ্কার করে, মানে একটা দলকেই বহিষ্কার করে দেয় জোট থেকে। এটা হচ্ছে বিএনপি রাজনীতি। তো জামাত চরমনাই এই রাজনীতি কি খেলা দেখিয়ে দিল। আচ্ছা দেখান তো পারলে, জামাত ইসলামী কিংবা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে ছিল, তারা এখন জামাত চরমনাইকে ছেড়ে বিএনপিতে গেছে। একজন দেখান না, কর্মীদের ক্ষেত্রে দেখান অথবা জোটের হিসাব নিকাশে দেখান যে জামাত চরমনাই বলাই ছিল, এখন আছে বিএনপি বলাই। পারবেন না দেখাতে। কিন্তু বিএনপি বলাই ছিল, জামাত চরমনাই বলাই এসেছে। কতগুলো দেখালাম, আমাদের পিপিনুল থেকে শুরু করে এবি পার্টি আর অনেকে। তো দর্শক, জামাতের সমাবেশে যারা আসার, বেসিক্যালি বিএনপির সংসদ তো তছনছ চরমনাইয়ের মহাসমাবেশই হয়েছে, জামাতেরটাই আরো কিছু হয়েছে। একটা খবর, 12 দলীয় জোট থেকে জাতীয় জাকপাকে অব্যাহতি। কেন অব্যাহতি দেওয়া হয়েছে? এক কথায় উত্তর হচ্ছে, এটা তো সরাসরি বলবে না, যে জাকপা জামাত ইসলামী মহাসমাবেশে দাওয়াত পেয়ে গ্রহণ করে এসেছে। এখন জামাত ইসলামীর মহাসমাবেশে এসেছে, জামাত ইসলামের মহাসমাবেশে যে সব দাবি উত্থাপন করা হয়েছে, এগুলো সব বিএনপির চিন্তা দর্শনের পরিপন্থী। 12 দলীয় জোট আছে বিএনপির সাথে। তো 12 দলীয় জোট আর কত ভাঙবে? তারপরে কিভাবে 12 দলীয় জোট থাকে? 12 দলীয় জোট থেকে প্রথমে বের হলেন লেবার পার্টি, ডাক্তার মুস্তাফিজুর রহমান রিজভী, তারপরে শুনি 12 দলীয় জোট, তারপরে আরেকটা দল বের হলো, তারপরে শুনি 12 দলীয় জোট, এখন একটা দলকে বের করে দেওয়া হলো, তারপরে শুনি 12 দলীয় জোট। এর মানে ওটা হচ্ছে ঘোড়ার ডিমের জোট, ধৈঞ্চা জোট, ওটা কোনো জোটেই না, ফালতু জোট। 12 দলীয় জোটে 24 জন নেতা দেখাতে পারবে? এরা এই 12 দল মিলে 100 লোক নিয়ে মিছিল করতে পারবে? এই জাকপা যারা ওখান থেকে বহিষ্কৃত হয়েছে, ওখান থেকে এসেছে, জানে যে বহিষ্কৃত হবে, তাদের জন্য এটা ভালো। এই বললাম না, এটা 12 দলীয় জোট কিভাবে 4-5টা দল বের হয়ে যায়, এরপরে বলে 12 দলীয় জোট, ঘোড়ার ডিমের জোট। এটা কোনো জোট? এইগুলো যেগুলোর কোনো ভ্যালু নাই, যেগুলো মানে হাসাহাসির একটা বিষয়, ওইগুলো আছে বিএনপির সাথে। কার্যকর উল্লেখ করার মতো কেউ বিএনপির সাথে নাই। আচ্ছা, এখানে 12 দলীয় জোট কেটা ইসলামের হুদা, এটা বা কে? এদের কি কেউ চেনে? না এদের কোনো ভোট আছে, না এদের কোনো গ্রহণযোগ্যতা আছে, না এদের কোনো সোশ্যাল ক্যাপিটাল আছে? এদের আছেটা কি একটু বলেন তো? এরা কারা? তার চাইতে বলুন শফিউল আলম প্রধানের নামে তার ছেলেকে মানুষ চেনে, বা তিনি একটু জ্বালাময়ী বক্তব্য দিতে পারেন, মানুষ চেনে। 12 দলীয় জোট থেকে জাতীয় গণতান্ত্রিক পার্টিকে জাকপাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। জোটের শীর্ষ নেতারা বিবৃতিতে বলেন, শীর্ষ নেতাদের নাম একটু শুনেন, আপনারা চেনেন কিনা? তার চাইতে যাকে বহিষ্কার করেছে তাকে চেনে বেশি মানুষ। আমরা গভীর দুঃখ পরিতাপের সঙ্গে লক্ষ্য করছি যে দীর্ঘদিন ধরে 12 দলীয় জোটের কর্মকাণ্ড থেকে অসহযোগিতা করছে। এছাড়া দলে গৃহীত সিদ্ধান্ত নীতিমালা পরিপন্থী কার্যকলাপ পরিচালনা করছে। তারা কি সিদ্ধান্ত? আপনাদের সিদ্ধান্ত ছিল যে জামাত ইসলামীর মহাসমাবেশে যাওয়া যাবে না, কিন্তু গেছে। এই তো স্পষ্ট করে বলেন, এইসব চোর পুলিশের রাজনীতি করলে ইউনিয়ন পরিষদের মেম্বার হতে পারবেন না। বিএনপির কথা মতো পিআর সিস্টেমে বিরোধিতা করেন, বিএনপি আপনাকে কিচ্ছু দিতেই পারবে না। এই যে ভিপি নূরের মতো পাওয়ারফুল নেতাকে এলাকায় বিএনপি সন্ত্রাসীরা দাঁড়াতে দেয়নি, বিএনপি সমর্থন নিয়ে গেছে, তারপর তারেক রহমানের চিঠি নিয়ে গেছে, তারপরও দাঁড়াতে দেয়নি। আর সেখানে 12 দলীয় জোটের নেতাকে পিটে হাত পা ভেঙে দেবে বিএনপির লোকজন এলাকায় গেলে। তো বিএনপি তাদেরকে এমপি বানাবে, এটা হাস্যকর কথা। বিএনপির প্রত্যেকটা আসনে এমনিতে বিদ্রোহী প্রার্থী থাকবে 8-9 জন। তো সেখানে এই জোটের শরিকদের আসন দিবে, এটা অসম্ভব। আবার নীতিমালা হচ্ছে যে জোটের শরিকরা অন্য দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে না। আর মানে দানের শীষ নিয়ে নির্বাচন করবে, এটা হবে না। ওই তাদের ওই কেটলি মেটলি নিয়ে নির্বাচন করতে হবে, কিছু করার নেই। বিবৃতিতে আরো বলা হয়, জোটের শৃঙ্খলা ভঙ্গের দরুন জোটের সিদ্ধান্ত মোতাবেক জাকপাকে জোটের সদস্য হতে অব্যাহতি প্রদান করা হলো। জাকপার ভবিষ্যৎ কর্মকাণ্ড ভারতীয় জোটের কোনো দায় থাকবে না। বাবা, দায় থাকবে না? কারণ জাকপাকে আকাম করে, আপনার দায় নিয়ে কিসের দায়? দায় থাকবে না। একটা শব্দ চয়ন করে, এদের মেধা কি দেখেন, এরা মনে হয় কি আকাম করে, চান্দাবাজি করে, দায় থাকবে না।
ভাই ঠিক আছে, আপনি জোট থেকে বহিষ্কার করেছেন, জোটে ভবিষ্যৎ কর্মকাণ্ডে দায় থাকবে না। আর আপনার দায় নিলেও বাকি, আপনাদের দায় নেওয়ার তাৎপর্যটা কি? আপনারা কারা যে আপনার দায় নেবেন? দায় নেওয়ার মতো যোগ্যতা আছে আপনাদের? দায় দায় থাকবে না, একটা কথা বলেছে। বাগদাদের জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা স্বাক্ষরিত এহসানুল হুদা নামের কাউকে আমি চিনি না। যাই হোক দর্শক, ডক্টর ফয়জুল হক গেছেন, আর কত দেখবেন? শহীদ পরিবার বিএনপির সাথে এখন আর যায় না। আবরার ফাদ পরিবার, আবু সাইদ পরিবার, এরা আসে জামাতের সমাবেশে। বুঝতে পারছেন কি ঘটেছে? তারেক জিয়া না বুঝে পিআর সিস্টেমের বিরোধিতা করলেও শেষ পর্যন্ত খালেদা জিয়ার নির্দেশে পিআর মানতে পারে বিএনপি। এখন পর্যন্ত আমাদের অবজারভেশন এটাই। দর্শক, তারেক রহমান পিআর সিস্টেমের বিরোধিতা করছে না বুঝে, জ্ঞানের অভাবে, অথবা বুঝে শুনে বিরোধিতা করছে তাদের দলীয় ক্ষুদ্র স্বার্থে, ভোট চুরি করার নিয়তে। পিআর পদ্ধতি দেশের রাজনৈতিক ও সংস্কৃতি বাস্তবতায় উপযোগী নয়। তারেক রহমান, আমি অনেকগুলো আলোচনায় দেখিয়েছি, বিএনপির কোন নেতা পিআর পদ্ধতির বিরুদ্ধে একটা যুক্তি দিতে পারে না। কি পারে? যারা পিআর পদ্ধতি চায় তাদেরকে গালি দিতে পারে, কিন্তু পিআর পদ্ধতির বিরুদ্ধে কোনো একাডেমিক আলোচনা তারা করতে পারে না। এমনি বুঝেই না, এবং স্বীকার করেছে এরা। সালাউদ্দিন রিজভিরা স্বীকার করেছে যে পিআর পদ্ধতি কি, এটা খায় না মাথায়, এটা তো আমিই বুঝি না। সালাউদ্দিন বলেছে যে আমি ইভিএম এ টিপ দিতে জানি না, আর আসে পিআর নিয়ে। এর মানে এরা যে আসলে অযোগ্য, অপদার্থ, এটা তারা নিজেরা স্বীকার করছে। তো তারেক রহমান কি পাস আমি জানি না, কোন বিশ্ববিদ্যালয় করেছে? ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে, চান্স পেয়েছিল। রেজাল্ট কি তার? এসএসসি রেজাল্ট কি? তার জ্ঞান কি? বাংলাদেশের কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিল কিনা? এগুলো জবাব খুঁজলে তাকে আপনি ওইভাবে মেধাবী বলতে পারবেন না। বাংলাদেশে যে মেধাবীর সংজ্ঞা, সেই সংজ্ঞায় তিনি পড়বেন না। তিনি ঠিক আছে, মেধাবী বাবা মায়ের সন্তান, এই হিসাবে যদি বংশগত জেনেটিক্যালি কোনো মেধা পেয়ে থাকেন, সেটা থাকতে পারে। কিন্তু পিআর পদ্ধতি বা জটিল কোনো বিষয় আলোচনায় সেরকম মনে হয়নি যে তিনি আসলেই উচ্চতর পড়াশোনা জানেন। এই যে কথা যে পিআর পদ্ধতি দেশের রাজনৈতিক সংস্কৃতি বাস্তবতা উপযোগী নয়, কেন উপযোগী নয় এর কোনো ব্যাখ্যা নেই, কথা একটা বলে দিল। ভাই, এই কথা এই আধুনিক যুগে কেউ খায়? আপনাকে ব্যাখ্যা দিতে হবে যে কেন উপযোগী নয়। বরং পিআরের পক্ষের লোকজন ব্যাখ্যা দিচ্ছে, কেতাব লিখছে, তারা কলাম লিখছে, তারা বই লিখেছে। গোলাম আজমের বই আছে, কামরুজ্জামানের কলাম আছে, সেই 2002 থেকে 5 সালেও আছে। এবং পিআরের উপরে বাংলাদেশে কলিমুল্লাহর আলাদা কেতাব আছে। পিআরের বিরুদ্ধে কোন কেতাব আছে? আপনাদের কোনো থিসিস আছে, কোনো গবেষণা আছে পিআরের বিরুদ্ধে? নাই। বলে দিলেন যে বাংলাদেশের ভূগোলের সাথে যায় না। কেন যায় না এর কোনো ব্যাখ্যা নেই। মানে জনগণকে ভূগোল বোঝান। তা আমি মনে করি যে আসলে যেহেতু পিআর সিস্টেমের পক্ষে জনমত তৈরি হয়েছে এবং অধিকাংশ রাজনৈতিক দল যারা সিংহভাগ জনগণের প্রতিনিধিত্ব করে, তারা অনর যে হয় পিআর হবে, নইলে নির্বাচন হবে না, পিআর ছাড়া কোনো নির্বাচন হবে না। এই জায়গায় শেষ পর্যন্ত আমি মনে করি সমাধান হবে। সমাধান যত বিএনপি যত মোড়াবে তত পোড়াবে, নির্বাচন তত দেরিতে হবে। সমাধান হবে মধ্যম মানের, এবং এই সমাধানটা খালেদা জিয়া করে দিতে পারেন আমার বিশ্বাস। মধ্যম মানের সমাধান কি? যে ঠিক আছে, দুই দলে অর্ধেক অর্ধেক দাবি মানা হবে, যে বাংলাদেশে 300 আসনের 150 আসনে পিআর, নিম্নকক্ষেরই, শুধু উচ্চকক্ষের পিআর তাও না, উচ্চকক্ষে তো পিআর ফুল হতে হবে, উচ্চকক্ষের সব আসনে পিআর হতে হবে, আর নিম্নকক্ষের 50% আসনে পিআর হবে, আর বাকি 50% কনস্টিটিউয়েন্সি ভাগ করে নির্বাচন হবে। এই ছাড়া আপনি কোনোভাবে ঐক্যমত আসতে পারবেন না। হয় তাহলে বিএনপিকে বাদ দিয়ে আসতে হবে, আর বিএনপিকে বাদ দেওয়াটাও টাফ, এটা বাস্তবতা। আমরা বিএনপির বিরুদ্ধে যতই বলি, কিন্তু একদম বিএনপি এরকম একটা বিষয় যে জিরো টলারেন্স, তারা মোটেও রাজি না, সেখানে তাদেরকে বাদ দিয়ে আমরা একটা নির্বাচন করে ফেলবো, এটাও সম্ভব না। এজন্য বিএনপিও জানে যে আবার তাদের কথাও সম্ভব না, যেহেতু তাদের সাথে লোক নাই, অল্প কিছু লোক আছে, 20% হলো আছে বিএনপির সাথে। এই 20%কেও আমরা বাদ দিতে পারবো না, আবার তাদের কথাও আমরা মানতে পারবো না। তাহলে কি হবে? তাহলে যেটা হবে ওই 50-50 সমাধান হতে পারে, যদি বিএনপি 50 পায় না। আর 50-র বেশি ছাড় দিতে হবে বিএনপিকে, কারণ বিএনপির প্রতিনিধিত্ব করে সর্বোচ্চ 20% জনগণের, সেখানে 50% ছাড় কেন দেওয়া হবে? 20% ছাড় দেওয়া হবে। তবে হ্যাঁ, এটা হয় যেহেতু উচ্চকক্ষে ফুল পুরোটাই পিআর হতে হবে, আর নিম্নকক্ষে
হয়তোবা কিছু কিছু আসনে পিয়ার না হতে পারে, তো এতে ওভারঅল মিলে একটা সমাধান হতে পারে। এটা খালেদা জিয়া নিজে শেষে বলতে পারেন। আরো নানান বিষয় দেখেছেন, তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠকে ইউনূসের বিরুদ্ধে মাঠে নামার সিদ্ধান্ত হয়েছিল যখন এপ্রিলে, কুরবানির ঈদের আগের দিন এপ্রিলে নির্বাচনে ঘোষণা দিয়েছিল ইউনূস, কিন্তু খালেদা জিয়া বলেছে না না, ওটা মাঠে নামার দরকার নাই, কোনো লাভ নাই ইউনূসের বিরোধিতা করে, বরং তোমরা আলোচনায় বসো। তারপরে কিন্তু ফেব্রুয়ারিতে এসেছে। এর মানে খালেদা জিয়া যা বলেন সেটা হয়। খালেদা জিয়ার নির্দেশে বিএনপিও নড়েচড়ে বসে এবং সরকারও সেটা সম্মান দেয়। পিআর সিস্টেমের চূড়ান্ত সমাধান মূলত খালেদা জিয়ার মাধ্যমে এইভাবে হতে পারে যে উচ্চকক্ষের পুরোটাই পিআর, নিম্নকক্ষে 50% আসনে পিআর, বাকি 50% আসন নতুন ভাবে কনস্টিটিউয়েন্সি ভাগ করে তারপরে এই যে ফার্স্ট পাস্ট দি পোস্ট পদ্ধতিতে নির্বাচন হবে, মানে বর্তমান প্রচলিত পদ্ধতি ওয়েস্টমিনস্টার স্টাইলে। তারেক রহমান বুঝেন না, বোঝা গেল, কারণ যুক্তি নেই, কোনো একাডেমিক ভ্যালু নেই তার এই বক্তব্যের। পিআর এর বিরুদ্ধে তার যে বক্তব্য, এর কোনো একাডেমিক ভ্যালু নেই। একাডেমিক ভ্যালু ক্রিয়েট করতে হলে একটু যুক্তি দিতে হয়, একটু স্টাডি করতে হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমানে দেশের কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতির দাবি তুলছেন। কিছু না, বিএনপি বাদে সবাই, আর বিএনপির সাথে দু একটা চামচা থাকতে পারে বিএনপির, কিন্তু এই পদ্ধতি বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক বাস্তবতায় উপযোগী নয়, বরং এটি রাষ্ট্রের চরমপন্থা ও বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এই যে কথাটা, জনগণকে ভূগোল বোঝানো, রাষ্ট্রের চরমপন্থা তৈরি করবে। চরমপন্থা তৈরি করে মানে, চরমপন্থা বলতে তো বোঝায় জঙ্গিবাদ, এক্সট্রিমিজম। জঙ্গিবাদের সাথে সম্পর্কটা কি? বিএনপি যে কতটা উদ্ভট, কতটা যে উদ্ভট, তার আরেকটা প্রমাণ দেখাই। দর্শক, এখানে বিএনপি বলছে রাষ্ট্রের চরমপন্থা সৃষ্টি হবে। এর আগে বিএনপির এক নেতা বলেছিল, সম্ভবত দুদু বলেছিল, আগে স্থানীয় সরকার নির্বাচন হলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। আবার আগে স্থানীয় সরকার নির্বাচন চায় যারা স্বাধীনতা বিরোধী তারা। মজার কথা না, এই কথাগুলোর একাডেমিক ভ্যালু আছে না, এটা হচ্ছে একদম মজার কথা, হাসির কথা। তো তারেক রহমান ওরকম হাসির কথা বললেন, মজার কথা বললেন যে রাষ্ট্রের চরমপন্থা তৈরি হবে। আচ্ছা, চরমপন্থী হবে কেন? এটা চরমপন্থীর সাথে সম্পর্কটা কি? জনগণ ভোট দিবে, ভোটের অনুপাতে সংসদের প্রতিনিধিত্ব যাবে। তা আপনাদের এত ভোট, তাহলে আপনারাই তো যাবেন বেশি, আর 2-4 জন যাবে হয়তো। সেখানে চরমপন্থাটা আপনি দেখলেন কোথায়? এগুলো কোনো যুক্তি আছে? নাই। সে চরমপন্থী বের করে ফেলেছে। বোঝা গেল যে তারেক রহমান এই বিষয়ে কোনো এলেম নাই, আন্দাজে বলছে, কোনো যুক্তি দিতে পারছে না, কোনো ব্যাখ্যা করতে পারছে না। পিআর এর বিরুদ্ধে শক্তিশালী কোনো দলিল বিএনপির নেই। তো দিন শেষে খালেদা জিয়ার নির্দেশে বিএনপি পিআর মেনে নেবে, পুরোপুরি না হলো 60-70%। যেমন উচ্চকক্ষে যদি ফুল হয় আর নিম্নকক্ষে যদি 50% হয়, তাহলে তো এটা ওভারঅল 70% হয়ে যায়।